একটা জিনিস পিরু ভাই, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু আমরা কিন্তু দেখেন আমাদের যে কোর্সগুলা আমরা যেভাবে ডিজাইন করতেছি বা নিয়ে আসছি, অনেক কিছু চিন্তা ভাবনা করছি আমাদের যারা হচ্ছে আমাদের শুভাকাঙ্ক্ষী আছে, আমাদের পার্টিসিপ্যান্ট বা পরীক্ষার্থী যারা আছে তাদের কথা মাথায় রেখে। তার ভিতরে সর্বশেষ যেটা আমরা করেছি সেটা হচ্ছে যে প্রাইমারি এবং নিবন্ধন দুইটা ডিফারেন্ট কোর্স এবং বড় বড় দুইটা সার্কুলার, এগুলোর প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে যারা পরীক্ষার্থী বা যারা পার্টিসিপেন্ট তাদের হচ্ছে একটা মানে দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আসলে তারা কোনটাতে যাবে, প্রাইমারি প্রিপারেশন নিবে নাকি নিবন্ধন প্রিপারেশন নিবে। নিবন্ধনে একটা সার্কুলারে যেমন 60-70 হাজার, 1,80,000 এরকম সার্কুলার থাকে। আবার প্রাইমারির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা 8-10 হাজার, 15 হাজার থাকে, কিন্তু একটা হচ্ছে সরকারি আবার আরেকটা হচ্ছে এমপিও, মানে একটা বড় সার্কুলার আর একটা হচ্ছে সরকারি। এই যে একটা দ্বিধা কোনটাতে আমি যাব, এইরকম একটা জিনিসকে সলভ করার জন্য আমরা কিন্তু যে কাজটা করছি আপনি জানেন অবশ্যই, সেটা হচ্ছে যে এই দুইটা কোর্সকে কম্বাইন করে আমরা কিন্তু একটা কম্বাইন্ড কোর্স নিয়ে আসছি। অর্থাৎ একটা কোর্সের প্রস্তুতি দিয়ে আপনার একই সাথে নিবন্ধন এবং প্রাইমারি দুইটার প্রস্তুতি হয়ে যাবে। সো এটা কিন্তু আমরা আমাদের এই যে শুভাকাঙ্ক্ষী, আমাদের যারা মানে পরীক্ষার্থী আছেন, শিক্ষার্থী আছেন, যারা আমাদের কাছে আসতে চান, তাদের কথা চিন্তা করেই কিন্তু আমরা এটা করছি যে তাকে যদি দুইটা ভিন্ন ভিন্ন কোর্সে পড়াশোনা করতে হইতো, তাতে যেই অসুবিধাটা হইতো যে দুইটা ডিফারেন্ট কোর্স প্ল্যানে তাদের আগাইতে হতো, দুইটা কোর্সের জন্য আলাদা আলাদাভাবে তাকে দুইটা ক্লাস করতে হইতো, দুইটা কোর্সের জন্য 6 মাস করে তার 12 মাস সময় লাগতো, এবং ফাইন্যান্সিয়াল যদি কথা বলেন সেক্ষেত্রে হচ্ছে আলাদা আলাদাভাবে তাকে পেমেন্ট করতে হইতো। সব জিনিসগুলোকে আমরা কম্বাইন করে একটা জায়গায় নিয়ে আসছি। আমি মনে করি এইটা আমাদের যারা শিক্ষার্থী বা পরীক্ষার্থী আছে তাদের জন্য একটা মানে খুব বড় একটা অপরচুনিটি হবে যে একই কোর্স করে তারা বড় একটা কিছু করতে পারবে। একটা বিষয় হচ্ছে যে প্রাইমারি এবং নিবন্ধন প্রস্তুতির কোর্স প্যাটার্নটা এমন যে এইটার প্রায় কাছাকাছি প্রস্তুতি। এখন আপনারা বলবেন স্যার সিলেবাস এই হ্যান ত্যান এই অনেক কিছু বলবেন, তো আমি একটু বলি সিলেবাস তো অবশ্যই আছে, কিন্তু প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় যে ওই সেম কোশ্চেনই বিভিন্ন সময় এদিক ওদিক ঘোরাফেরা করে আসতেছে। অর্থাৎ কোশ্চেন যদি আমি একেবারে চুলচারা বিশ্লেষণ করি, দেখা যাবে যে কোশ্চেনের মধ্যে খুব বেশি যে আপনার ওই ডিফারেন্স সিলেবাস মেনটেন করছে এমন না। আর ডিফারেন্স অর্থাৎ দুইটার প্রাইমারি এবং নিবন্ধনের খুব বেশি ডিফারেন্স আপনি খুঁজে পাবেন না। সেই হিসাবে দুইটাকে কম্বাইন করে চালাইতে পারলে এবং আপনাদের যদি মানে এটা যদি নিজেও হয় তাহলে কি দুইটা বড় বড় সার্কুলার একটা প্রিপারেশনে দুইটা বড় সার্কুলার প্রিপারেশন হয়ে যাচ্ছে, একটা ভালো হবে। আর একটা হচ্ছে ধরেন কোশ্চেনের স্ট্যান্ডার্ড লেভেল যদি আপনি দেখেন তাহলে মোরাললেস প্রাইমারি এবং হচ্ছে নিবন্ধনের কিন্তু সেম মানে স্ট্যান্ডার্ড লেভেলটা কিন্তু সেম। তো সব দিক থেকে মানে আমাদের কি বলবো যে অ্যানালাইসিস থেকে আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা নিয়ে আসছি। এটা কিন্তু আমরা অনেকদিন ধরেই আমরা এটা নিয়ে কাজ করতেছিলাম এবং ফাইনালি এটা কিন্তু আমরা নিয়ে আসছি। মুস্তাফিজুর রহমানের প্রশ্ন উত্তর দেন তো। আচ্ছা, মুস্তাফিজুর রহমান, নিবন্ধন সম্পর্কে আমি একটু কম বুঝি। স্কুল পর্যায়ে 2-তে টিকলে কোথায় চাকরি হবে তো ভাই বলেন তাহলে। আপনি বলেন। এটা হচ্ছে স্কুল পর্যায়ে 2 বলতে হচ্ছে আমাদের ইবতেদায়ী বা হচ্ছে ক্লাস 8 জুনিয়র স্কুল, হ্যাঁ জুনিয়র স্কুল, যেটা এই পর্যন্ত আর কি মিন করা হয় আর কি। আবার হচ্ছে শুধু স্কুল পর্যায়ে বলতে হচ্ছে মাধ্যমিক মিন করা হয়। আর হচ্ছে কলেজ পর্যায়ে মানে তো হচ্ছে এটা কলেজ লেভেলে আর কি, এটা তো বুঝতে পারছেন আর কি। তার মানে হচ্ছে বিলো ক্লাস 8 যেটা আর কি, সেটা হচ্ছে আপনার স্কুল পর্যায়ে 2। এখানে ক্লাস 1 থেকেও শুরু করে নার্সারি থেকে আর কি ইবতেদায়ী, তো এইটা আর কি। ঠিক আছে, তো এই স্কুল পর্যায়ে 2 এর জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে উচ্চ মাধ্যমিক আর কি, এইচএসসি সমমান। আবার যারা ডিপ্লোমা করেছেন তাদের জন্য কিন্তু বিভিন্ন ট্রেডে কিন্তু আমাদের এই নিবন্ধনের কিন্তু বিভিন্ন পোস্ট আছে। ঠিক আছে, ডিপ্লোমা যারা বিভিন্ন ইলেকট্রিক্যাল ট্রেড, সিভিল ট্রেড বা এরকম বিভিন্ন ট্রেডে তাদের কিন্তু এরকম আপনার পোস্ট আছে এইখানে। তার মানে এই নিবন্ধন একটা বিশাল বড় একটা জায়গা। এইখানে হচ্ছে মানে সবার জন্য একটা ভালো কিছু করার একটা সুযোগ থাকে বা আছে, শুধু একটা প্রপার গাইড, প্রপার মেন্টরশিপ এবং হচ্ছে কি পড়তে হবে আর কি বাদ দিতে হবে, এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি এবং নির্দিষ্ট কিছু রুটিনে এবং পরীক্ষার ভিতর দিয়ে যদি নিজেকে প্রস্তুত করতে পারি, এটা আমাদের জন্য খুব ভালো একটা সুযোগ তৈরি হবে। সরকারি চাকরির পাশাপাশি পড়াশোনা করা যাবে কি?
সরকারি চাকরির পাশাপাশি তো পড়াশোনা করা যাবে। এই যে পিরু ভাই বলেন, আমি বলেন, আমরা তো সরকারি চাকরি কয়েকটা করে আরেকটা দিয়ে আরেকটা করে আরেকটা আসছি। সো বরং এটা আরো বেশি সুবিধা, এটা আরো বেশি সুবিধা, কারণ 5টার পরে কাজ নাই। প্রাইভেট চাকরিতে দেখা যাচ্ছে যে পড়া মানে মানে চাকরির পাশাপাশি পড়াশোনা কঠিন, রেদার সরকারি চাকরিতে তুলনামূলক এটা সহজ আর কি। ওই কোশ্চেন উত্তরটা জানতে ভাই। ফারুক মিয়া 48তম বিশেষ হলে অন্যদের কি 1 বছর অপেক্ষা করতে হবে? এবার যারা চতুর্থ বর্ষে, না মানে 48তম বিশেষ হলে বিশেষ আলাদা সার্কুলার হয়ে যাবে, তখন 39 হচ্ছে প্রতি বছরের ন্যায় যে সার্কুলারটা হয় ওইটাতেই হবে, অর্থাৎ 47 যেমন 2024 সালে হয়েছে, 48 হবে 2049 হবে 2025 সালে, এরকম আর কি। এটা হয় কি সর্বোচ্চ 2 থেকে 3 মাস এদিক ওদিক হতে পারে আর কি, কারণ এটা একটা কার্যক্রম মহাযজ্ঞ, তো একটু ব্যস্ততা থাকেই। পিএসসি ওইটাকে ম্যানেজ করে আস্তে আস্তে হয়তো 2 থেকে 3 মাস সময় লাগে। যেমন দেখবেন যে এবার পিএসসি রিটেন পরীক্ষা পিছানোর জন্য আন্দোলন করছে, কিন্তু রিটেন পরীক্ষা না পিছায়ে সেটা তারা কি করছে যে প্রিলি পিছাইছে। এটার মাহাত্ম্য যদি আপনারা বোঝার চেষ্টা করেন যে আসলে এটা কেন করলো, দেখেন একটা পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করা কিন্তু মানে ছোটখাটো কোনো বিষয় না। আর প্রিলি তো আরো বড় বিশাল এরিয়া। না, রিটেনের কথা বলতেছি। রিটেনের জন্য কিন্তু পিএসসি অলরেডি তারা কিন্তু বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা নেয়, মানে বাংলাদেশে শুধু ঢাকাতে না, তারা কিন্তু ফুল সেট আপ রেডি করে ফেলছে, কখন কি হবে না হবে, স্কুলগুলোর সাথে কন্ট্রাক্ট যা যা আছে সব কিছু। তো এই মুহূর্তে এসে পরীক্ষা পিছানো আসলে তাদের পক্ষে সম্ভব না। রেদার তারা যেটা করতে পারছে যে আপনার উপর থেকে প্রিলির যেই প্রেশারটা ছিল ওইটা কমাই দিয়ে ওইটাকে একটু সরাই দিছে, যে যারা হচ্ছে রিটেন দিবে তারা যাতে প্রিলি দেওয়ার আগে আবার একটা সময় পায় আর কি। এইভাবে করে তারা একটা স্ট্র্যাটেজি এটা মেনটেন করছে আর কি। তুলসীমাল বলছেন, স্যার আমি আপনাদের দুজন স্যারকে একটা রিকোয়েস্ট করব, স্যার আমরা যারা ডিপ্লোমা পাশ করে পিএসসি নন ক্যাডার পরীক্ষা অংশগ্রহণ করব, আমরা লিখিততে খুব চিন্তায় থাকি। জাহিদ একটু ফুল কমেন্টটা দাও তো। হ্যাঁ, লিখিততে খুব চিন্তায় থাকি, যদি টেকনিক্যাল বিষয়টা বাদ দিয়ে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান নিয়ে একটা নন ক্যাডার লিখিত কম্বাইন্ড কোর্স খুলতেন খুবই উপকৃত হব। আমি উপসহকারী কৃষি অফিসার 10ম গ্রেড নন ক্যাডারে পরীক্ষা দিব। আচ্ছা, প্রথমে বলে নিই যে আপনি যে কথাটা বলছেন অলরেডি এটা নিয়ে আমাদের কাজ চলতেছে। আমরা কিন্তু মানে এই পিএসসি নন ক্যাডার আমরা একটা কোর্স মানে এই মাসের ভিতরে আমাদের চলে আসবে, এটা নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের কোর্স প্ল্যান বা আদার্স ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো আছে সেগুলো আমাদের চলছে। আপনারা যে জিনিসটা ফিল করছেন বা করতেছেন সেটা কিন্তু আমরা অলরেডি ফিল করে ফেলছি, এবং ওই জায়গাটা অনুধাবন করেই আমরা ওই জিনিসটা আমরা ভেরি সুন চলে আসবে আর কি। ঠিক আছে, তো আচ্ছা বলেন। শেষ করেন, বলেন আপনি বলেন। তো সেই জায়গা থেকে মানে আপনার যেই আকাঙ্ক্ষাটা যে এটা হলে ভালো হতো, আমার মনে হয় যে সেই জিনিসটা আমরা পূরণ করতে পারবো ইনশাল্লাহ। আর আমি ওই টেকনিক্যাল অংশ সম্পর্কে একটু পরামর্শ দিই, যারা আর কি আমার কথা শুনছে, যারা নন ক্যাডারের পরীক্ষা দিবেন। পিএসসি নন ক্যাডার পরীক্ষা হচ্ছে যে চাকরি পাওয়ার অন্যতম একটা ভালো জায়গা। এখানে কেন ভালো জায়গা, কোশ্চেন প্যাটার্নটা অনেক একেবারে মানে মার্জিত প্রশ্ন হয়, অর্থাৎ আর যদি এই বিষয়ে আমি অনেকবার বলছি, কিন্তু নন টেকনিক্যাল সাইডের জন্য আমি যারা বলতেছি, যারা ডিপ্লোমা আছেন তাদের জন্য, তারা আমার কথাটা যদি আপনি শুনেন, এই এই টেকনিক্যাল অংশের যে প্রশ্নগুলো আসে, মানে আমি তো টেকনিক্যালের আগের চাকরিটা টেকনিক্যাল অংশে চাকরি করছি, মানে সহকারী প্রোগ্রামার তো টেকনিক্যাল ছিল। এই প্রশ্ন এই পরীক্ষাটা দিতে গিয়ে আমি যে প্রশ্ন অ্যানালাইসিস করে যা দেখছি এবং যা কমন পাইছি, সেই হিসেবে বলবো কি যে নন ক্যাডার পিএসসি নন ক্যাডার রিটেন এক্সাম যে বইটা আছে, এই বইয়ের যদি আপনি সাধারণ অংশ পাঠ সমাধান করেন, তাহলে নন ক্যাডার যে কোনো নন ক্যাডার রিটেন পরীক্ষা টিকার জন্য আপনি যোগ্য হয়ে যাবেন। পাশাপাশি যদি ওই টেকনিক্যাল সাইডের যে পরীক্ষাগুলো হয়, ওই টেকনিক্যাল সাইডে যদি 8-10টা কোশ্চেন আপনি সমাধান করেন, দেখবেন যে হুবহু কোশ্চেনগুলো কমন পাচ্ছেন। প্রিভিয়াস 5 ইয়ার্স করলে যথেষ্ট, মানে এইগুলা খুবই রিপিট হয়, এগুলা জাস্ট ধরে বসা। আমি আর একটা উদাহরণ দিই, আমি ব্যাংকে যদিও পরীক্ষা দিতাম না, লাস্টে যখন বয়স শেষ হয়ে যাচ্ছিল তখন আমি ব্যাংকে টেকনিক্যালে 2টা পরীক্ষা দিই। তো 25 মার্কের একটা প্রোগ্রাম মাহমুদ ভাই, 25 মার্কের একটা প্রোগ্রাম, আমি ধরেন 2 মাস আগে যে পরীক্ষা দিয়ে আসছি, ওই প্রশ্ন ওই পরীক্ষায় আমার পরের পরীক্ষাও মানে আসছে সেম। আমি জানি এটা, আমি দেখছি এটা আমি দেখছি। আমি তো বোথ ক্যাডারের পরীক্ষা দিয়েছিলাম বিসিএসে, তো আমার তো টেকনিক্যাল পার্ট ছিল ট্রিপলি। তো ওই দেখলাম যে একই সার্কিট ঘুরে ফিরে আগের বছর আসছে, তার আগের বছর আসছে। আচ্ছা, আমান আল মাসুদ, স্যার চাকরি পরীক্ষার গণিতের সর্বোচ্চ নাম্বার তুলতে কোথা থেকে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত আর কি বই ফলো করা উচিত? সেই ক্ষেত্রে মাসুদের জন্য একটা পরামর্শ থাকবে এইভাবে যে গণিতটা কিন্তু মানে বুঝে বুঝে একেবারে ভিতর থেকে পড়াশোনা করে তারপর আসতে হয় আর কি। ঠিক আছে, এটা কিন্তু আপনার অন্য পড়ার মতো জাস্ট আমি মাথায় রাখলাম মনে রাখলাম হয়ে গেল, বিষয়টা এরকম না। তো সেই দিক থেকে বলবো যে গণিতের একেবারে বেসিক জায়গা থেকে শুরু করতে হবে।
আর সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সাফল্য একাডেমির একটা কোর্স চলমান ছিল, যে বিজ্ঞান ও গণিত কম্বো কোর্স, যেটা আমরা আবার সামনের মাস থেকে নিয়ে আসব। সেখানে বিজ্ঞানের পাশাপাশি গণিত থাকবে, মানসিক দক্ষতা থাকবে, এবং সেখানে আমরা ইংরেজি অ্যাড করার চিন্তা ভাবনা করতেছি। তো এরকম একটা কোর্স যদি থাকে, যেটা হচ্ছে যারা রানিং স্টুডেন্ট তাদের জন্য, এটা এই যদি মনে করেন যে না কোনো কোর্স ফলো করতে চান, সেক্ষেত্রে আমাদের এই কোর্সটা ফলো করতে পারেন। আর এর পাশাপাশি হচ্ছে আমার আর পিরু ভাইয়ের তো পিএম ম্যাথ ছিল, আমরা কোর্স মানে 2টা ব্যাচ চলে গেছে, আমরা 3য় ব্যাচ নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছি, এটাও দেখা যাক আর কি। আচ্ছা, ওই বড় কমেন্টের উপরে একটা কমেন্ট আছে, দেন তো এই ডাইন সাইডে। হ্যাঁ, ইবতেদায়ী বলতে কি বোঝায়? দাখিল মাদ্রাসা বোঝায়, একটু বলেন। আচ্ছা, ইবতেদায়ী বলতে হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে নিচের যেই শ্রেণীগুলা সেগুলাকে, এটা একটা আরবি শব্দ আর কি। তো যেহেতু আরবি শব্দ, এই জন্য মাদ্রাসার সাথে আর কি আমি সুদা বাংলায় বলি, মাদ্রাসার প্রাইমারিতে বলা হয় ইবতেদায়ী। হ্যাঁ, মানে প্রাইমারিতে যেমন আমরা ক্লাস 5 পর্যন্ত পড়ি, ওইরকম ভাবে ইবতেদায়ী অংশেও ওই মাদ্রাসার যে লাইন, ওই লাইনে ক্লাস 5 পর্যন্ত ইবতেদায়ী। আমি এটুকু মানে হ্যাঁ, ঠিক আছে, মানে এক সোজা কথায় যেটা আমরা বলি বাংলায় প্রাইমারি, ওটা যারা দাখিল মাদ্রাসাগুলো আছে বা হচ্ছে আলিয়া মাদ্রাসাগুলো, সেটাতে হচ্ছে প্রাইমারি লেভেলটা হচ্ছে ইবতেদায়ী। হ্যাঁ, আর ওই যে কোর্সের ফি কত আপনার? 11 থেকে। আচ্ছা, আমাদের হচ্ছে 11 থেকে 20 গ্রেডের কোর্স ফি কত, এটা কমেন্টটা কে করছে দেখি একটু, জাহিদ ডান দিকে একটু উপরে। হ্যাঁ, আমাদের সাথে নিশাত ইয়াসমিন দিয়া। আমাদের কোর্স ফি 2000 টাকা, কিন্তু আমরা হচ্ছে এখন একটা বিশেষ অফারে আমরা হচ্ছে 800 টাকা ভর্তি দিচ্ছি এই কোর্সটা, এবং অলরেডি আগামীকাল থেকে এই কোর্সের ক্লাস শুরু আর কি। সো নিশাত, আপনি যদি ভর্তি হতে চান দ্রুত হয়ে নিতে পারেন আর কি। মেহেদী হাসান ইমন স্যার, নন ক্যাডার এটা কি এইচএসসি একটু উপরে, এইচএসসি পাস পরীক্ষা দেওয়া যায়? নন ক্যাডারের তো এইচএসসি পাশে তো মনে হয় থাকে সার্কুলার, না সার্কুলার থাকে না। এটা আপনি 11-20 গ্রেডের 11-20 গ্রেডে 16 থেকে 20 গ্রেডের চাকরিগুলো সার্কুলার খেয়াল করলে পাবেন। কিছু জায়গায় আছে এসএসসি পাস করে আবেদন করা যায়, ওই চাকরিগুলো আপনি খুঁজে খুঁজে আবেদন করতে হবে। যারা এই এসএসসি পাস করে, ইন্টার পাস করে চাকরি খুঁজেন, তাদের খুব কেয়ারফুলি খেয়াল রাখতে হয় এবং নিজেকে প্রস্তুত করতে হবে। যদিও কোশ্চেনটা এই লাইনে তারা এসএসসি পাস করে চাকরির জন্য চেষ্টা করে, তারা খুব বেশি এটা প্রস্তুতি নেয় না। অতএব এই মাঠে তুলনামূলকভাবে সহজ। অতএব যারা এই লাইনে আছে একটু খোঁজ রাখতে হয় যে সার্কুলারগুলো প্রতি সপ্তাহে 1 টাকা করে চাকরি পত্রিকা কিনেন 6 টাকা 5 টাকা দেয়, তাহলে আপনি কিন্তু সারা সপ্তাহ চাকরি সার্কুলারগুলো দেখতে পাবেন। এরপরে দেখে দেখে আবেদন করলে দেখবেন যে কোন দিক দিয়ে মানে টপ করে একটা চাকরি হয়ে যাবে, এটা পাবেন না। তুলসীমালা স্যার, 47তম বিসিএস হওয়ার আগে নন ক্যাডার পরীক্ষা আগে হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? পিএসসি যেই কম্প্যাক্ট শিডিউলে আছে, কিভাবে কি করবে মানে পিএসসির মাথা খারাপ আর কি এর ভিতরে, মানে কিভাবে হবে। তবে নন ক্যাডারের জন্য ওদের আলাদা উইং আছে, এরা কাজ করে, হলে হতে পারে আর কি।